আরএসএস এর শতবর্ষে খোদ ঘরের অন্দরেই কি তবে বেজে উঠল আদর্শের অবক্ষয়ের বিদায় ঘণ্টা। ভোপালের মঞ্চ থেকে মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী কৈলাস বিজয় বর্গীয়র বিস্ফোরক স্বীকারোক্তি, সংঘে এখন ভিড় বেড়েছে, কিন্তু ভালো মানুষের বড্ড অভাব। ক্ষমতার অলিন্দে থাকা আমলা ও সুযোগ সন্ধানীদের খাকি হাফ প্যান্ট পরার এই হিড়িককে স্রেফ নগ্ন সুবিধাবাদ বলে দাগিয়ে দিয়েছেন তিনি। বিজেপির শীর্ষ নেতার এই মন্তব্য আসলে সংঘের এতকালের চরিত্র নির্মাণ ও শৃঙ্খলার তাসের ঘরটিকে এক লোহমায় চূর্ণ করে দিল। ইতিহাসের পাতায় তাকালে দেখা যায় প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীও সংঘের এই ছদ্ম সাংস্কৃতিক মুখোশ ও বিভাজনের রাজনীতি নিয়ে সরব হয়েছিলেন। অন্যদিকে বামপন্থী দল সিপিআইএম শুরু থেকেই আরএসএসকে কর্পোরেট তোষণকারী এবং মনুস্মৃতিপন্থী এক ফ্যাসিস্ট শক্তি হিসেবে চিহ্নিত করে আসছে। আজ প্রিয়াঙ্ক খড়গের আইনি ও আর্থিক জবাবদিহির চিঠির মুখে দাঁড়িয়ে কৈলাসের এই মন্তব্য যেন সংঘের ক্ষততে নুনের ছিটে দিল। যখন কোনো মতাদর্শ কেবল ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়, তখন তার ভেতরের পচনকে আর আড়াল করা যায় না। আমলাতন্ত্রের গৈরিকীকরণ কোনো আদর্শগত আনুগত্য নয়, বরং তা রাজীব ও বামপন্থীদের দীর্ঘদিনের আশঙ্কাকেই অক্ষরে অক্ষরে সত্য প্রমাণ করছে। কৈলাসের এই ইনার ভয়েস বা অন্তরাত্মার আওয়াজ আসলে শতবর্ষের আলো ঝলমলে উৎসবের আড়ালে সংঘের এক চরম নৈতিক দেউলিয়াত্ম। বিজেপি ও আরএসএস এর এই যৌথ সুবিধাবাদের সমীকরণ আজ দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক কাঠামোর ভিতকে এক গভীর সংকটে ফেলেছে। ভেতর থেকে ক্ষয়ে যাওয়া এই বিশাল সংগঠন আগামী দিনে ভারতের রাজনীতিকে কোন অন্ধকারের দিকে ঠেলে দেয়, এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আরএসএস যখন তার শতবর্ষ উদযাপন করছে, ঠিক তখনই সংগঠনের অন্তর্মহল থেকে ধেয়ে এলো এক নজিরবিহীন ও বিস্ফোরক আত্মোপলব্ধি। ভোপালের একটি জনাকীর্ণ অনুষ্ঠানে মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা তথা ক্যাবিনেট মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় সরাসরি সংঘের গুণগত মান নিয়ে যে প্রশ্ন তুললেন, তা ভারতের সমকালীন রাজনীতিতে এক বিরাট আলোড়ন সৃষ্টি করেছে। কৈলাসের স্পষ্ট বক্তব্য, সংঘে এখন ভিড় বেড়েছে, কিন্তু ভালো মানুষের অভাব দেখা দিয়েছে। ক্ষমতার অলিন্দে থাকা একটি শাসক দলের শীর্ষ নেতার মুখ থেকে সংঘের এই নৈতিক দেউলিয়াত্বের স্বীকারোক্তি আসলে আরএসএস এর সেই দীর্ঘদিনের ভাবমূর্তিকে চূর্ণ করে দিয়েছে, যা তারা চরিত্র নির্মাণ এবং শৃঙ্খলিত আদর্শের মোড়কে দেশবাসীর সামনে পরিবেশন করে আসছিল। কৈলাস বিজয়বর্গীয়র এই মন্তব্যকে কেবল একটি বিচ্ছিন্ন রাজনৈতিক বিবৃতি হিসেবে দেখলে ভুল হবে। এটি আসলে ক্ষমতার বৃত্তে আবর্তিত সংঘ পরিবারের বর্তমান অভ্যন্তরীণ ক্ষয়িষ্ণু দশার এক নিখাদ দলিল। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সংঘের এই চরিত্র বদল স্বাধীন ভারতের ইতিহাসে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সংঘ বিরোধিতার সুর এবং ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআইএম এর তাত্ত্বিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মেলবন্ধন ঘটালে আরএসএস এর যে সামগ্রিক রূপটি প্রকাশ পায়, তা ভারতের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক কাঠামোর জন্য এক গভীর চিন্তার বিষয়। ভোপালের অনুষ্ঠানে কৈলাস বিজয়বর্গীয় যে শব্দবন্ধ প্রয়োগ করেছেন, তা সংঘের শীর্ষ নেতৃত্বের অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তিনি অভিযোগ করেছেন, কেন্দ্রে এবং বিভিন্ন রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে সংঘে একদল সুযোগ সন্ধানী ও সুবিধাবাদী মানুষের ভিড় উপচে পড়ছে। আমলাতন্ত্রের একটা বড় অংশ এখন রাতারাতি সংঘের নিষ্ঠাবান কর্মী সাজতে ব্যস্ত। কৈলাসের কথায়, সরকারে এখন আধিকারিকরা যোগ দিয়েই বলেন, আমিও পট্টি বা মোটা বেল্ট এবং আরএসএস এর চাড্ডি অর্থাৎ হাফ প্যান্ট পরেছি। কেউ এসে বলছেন তার বাবা সংঘের সভাপতি ছিলেন, কেউ বলছেন সংঘের জমায়েতে যেতেন। বিজেপি সরকার গড়ার পর সব আধিকারিকই সংঘের সমর্থক হয়ে গিয়েছেন। বিজয়বর্গের এই শ্লেষাত্মক মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে আমলাতন্ত্রের কাজ ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষ আদর্শকে রক্ষা করা, তারা আজ ক্ষমতার লোভে সংঘের খাকি হাফ প্যান্ট ও চামড়ার বেল্ট আঁকড়ে ধরতে চাইছে। কৈলাস স্বয়ং স্বীকার করেছেন যে সংগঠনের বিস্তার ঘটছে এবং সংঘের মতাদর্শ হয়তো ছড়িয়ে পড়ছে, কিন্তু গুণগত মান কমছে আশঙ্কাজনকভাবে। তার অমোঘ প্রশ্ন, ভালো মানুষই যদি না থাকে, তবে সেই আদর্শের মূল্য কি? বিজেপি নেতার এই বয়ান প্রমাণ করে যে আরএসএস আজ আর কোনো আদর্শবাদী সংগঠন নয়, বরং তা ক্ষমতার পিঠে ভর করে চলা এক বিশাল সুবিধাবাদী কর্পোরেশনে পরিণত হয়েছে। কংগ্রেসের মধ্যপ্রদেশের নেতা কে মিশ্র এই মন্তব্যকে সমর্থন করে বলেছেন যে ক্ষমতার অলিন্দে থাকা সুবিধাবাদীরা এভাবেই রং বদলায়। তবে কৈলাস বিজয়বর্গীয়র নিজের রাজনৈতিক চরিত্রও কিন্তু কম বিতর্কিত নয়। অতীতে নারীদের পোশাক নিয়ে শূর্পণখার সঙ্গে তুলনা করা
মুসলিম সমাজকে লক্ষ্য করে কাফির শব্দ ব্যবহার করে বৈষম্যমূলক উস্কানি দেওয়া, এই সমস্ত কিছুই কৈলাসের নিজস্ব রাজনৈতিক সংস্কৃতির অংশ। কিন্তু যখন এই স্তরের একজন নেতা সংঘের ভালো মানুষের অভাব নিয়ে সরব হন, তখন বুঝতে হবে সংঘের ভেতরের পচন কতটা গভীর। এদিকে কৈলাসের এই আত্মঘাতী সমালোচনার টাইমিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরএসএস যখন মহাসমারোহে নিজেদের শতবর্ষ উদযাপনে ব্যস্ত, ঠিক তখনই কর্ণাটকের কংগ্রেস মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে আরএসএস প্রধান মোহন ভাগবতকে একটি কড়া চিঠি পাঠিয়েছেন। প্রিয়ঙ্ক সংঘের আইনি স্বীকৃতি, তাদের ফান্ড বা তহবিলের উৎস, কর ফাঁকির ইতিহাস এবং দেশের প্রতি দায়বদ্ধতা নিয়ে সুনির্দিষ্ট তথ্য চেয়েছেন। আরএসএস কেন আজ পর্যন্ত কোনো আইনি নথিভুক্তিকরণ করায়নি? কেন তারা আয়কর দেয় না? এই প্রশ্নগুলো ভারতের সাধারণ মানুষের মনেও ঘুরপাক খাচ্ছে। কৈলাসের মন্তব্য বিরোধীদের এই আক্রমণকে আরো জোরালো অস্ত্র জোগালো। কারণ যদি সঙ্গে খারাপ চরিত্র এবং সুবিধাবাদী মানুষের ভিড় বাড়তে থাকে, তবে সেই অনথিভুক্ত অস্বচ্ছ বিপুল তহবিলের নিয়ন্ত্রণ কাদের হাতে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আদর্শের মোড়কে ঢাকা এই অন্ধকার দিকটি সংঘের সবচেয়ে বড় নৈতিক পরাজয়। সংঘের এই বর্তমান নৈতিক ও রাজনৈতিক স্থলনকে বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। ভারতের আধুনিক রাজনৈতিক ইতিহাসে আরএসএস এর সবচেয়ে তীব্র ও প্রাতিষ্ঠানিক সমালোচনা করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। ৮০ দশকে যখন আরএসএস এবং তার রাজনৈতিক শাখা বিজেপি ভারতকে এক ভয়াবহ সাম্প্রদায়িক মেরুকরণের দিকে ঠেলে দিচ্ছিল, তখন রাজীব গান্ধী সংঘের ফেসিস্ট চরিত্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। রাজীব গান্ধী মনে করতেন আরএসএস ভারতের বহুত্ববাদী সংস্কৃতির জন্য সবচেয়ে বড় হুমকি। তিনি বহু জনসভায় এবং সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে সংঘের হিন্দু রাষ্ট্রের ধারণা ভারতের সংবিধানের মূল চেতনা তথা ধর্ম নিরপেক্ষতার পরিপন্থী। সংঘ যেভাবে সুকৌশলে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মনে ধর্মীয় জাতীয়তাবাদের বিষ ঢুকিয়ে দিচ্ছিল, রাজীব গান্ধী তাকে ফেসিবাদের ভারতীয় রূপ বলে আখ্যা দিয়েছিলেন। রাজীব গান্ধী তার বক্তৃতায় বারবার স্মরণ করিয়ে দিতেন যে মহাত্মা গান্ধীর হত্যার পর সংঘের ভূমিকার কথা দেশবাসী ভুলে যায়নি। সংঘের উগ্র মতাদর্শই যে দেশে হিংসা ও বিভাজনের রাজনীতি কায়েম করছে, রাজীব গান্ধী তা বারবার স্পষ্ট ভাষায় বলতেন। তিনি মনে করতেন আরএসএস ভারতকে পেছনের দিকে নিয়ে যেতে চায়, যেখানে বিজ্ঞান মনস্কতা বা আধুনিকতার বদলে থাকবে ধর্মীয় গোঁড়ামি। রাজীব গান্ধীর অন্যতম বড় সমালোচনা ছিল সংঘের ভণ্ডামির বিরুদ্ধে। আরএসএস নিজেকে একটি সাংস্কৃতিক সংগঠন বলে দাবি করে, অথচ পর্দার আড়াল থেকে ভারতের সংসদীয় গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করার খেলা খেলে। রাজীব গান্ধী স্পষ্ট বলেছিলেন, এই ছদ্মবেশ ধারণ করাই সংঘের সবচেয়ে বিপজ্জনক কৌশল। আজকের দিনে দাঁড়িয়ে কৈলাস বিজয়বর্গীয় যখন বলছেন যে আমলারা ক্ষমতার লোভে সংঘের খাকি প্যান্ট পরছেন, তখন রাজীব গান্ধীর সেই দূরদর্শী আশঙ্কাই প্রমাণিত হয়। সংঘ আসলে প্রশাসনকে ভেতর থেকে কুক্ষিগত করতে চায়। এদিকে আবার আরএসএস এর সবচেয়ে ধারাবাহিক, তাত্ত্বিক এবং আপোষহীন বিরোধী শক্তি হলো ভারতের বামপন্থী আন্দোলন, বিশেষ করে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বা সিপিআইএম। সিপিআইএম শুরু থেকেই আরএসএস এর শ্রেণী চরিত্র এবং তাদের বিপজ্জনক মতাদর্শকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করে আসছে। বামপন্থীদের মতে আরএসএস হলো এমন একটি সংগঠন যা কর্পোরেট পুঁজি এবং উগ্র ধর্মীয় ফেসিবাদের এক ভয়াবহ ককটেল। সিপিআইএম এর তাত্ত্বিক দলিলগুলোতে বারবার দেখানো হয়েছে যে আরএসএস কোনোদিন ভারতের তেরঙ্গা পতাকাকে মন থেকে মেনে নেয়নি। তারা ভারতের বাবা সাহেব আম্বেদকরের তৈরি গণতান্ত্রিক সংবিধানের পরিবর্তে মনুস্মৃতির অনুশাসন কায়েম করতে চায়। বামপন্থীদের মতে সংঘের আসল উদ্দেশ্য হলো জাতপাত, বর্ণভেদ এবং লিঙ্গ বৈষম্যকে পুনরায় আইনি মান্যতা দেওয়া। কৈলাস বিজয়বর্গীয় মহিলাদের নিয়ে অতীতে করা কুৎসিত মন্তব্য আসলে সেই সংঘীয় মনুসংহিতারই বহিঃপ্রকাশ, যা আজ বামপন্থীদের অভিযোগকে শতভাগ সত্যি প্রমাণ করে। সিপিআইএম আরএসএস এর তুলনা করে হিটলারের নাৎসি জার্মানি এবং মুসোলিনির ফ্যাসিস্ট ইতালির সঙ্গে সংঘের প্রধান তাত্ত্বিক গুরু এম.এস. গোলওয়ার্কারের উই অর আওয়ার নেশনহুড ডিফাইন্ড বইটির উল্লেখ করে বামপন্থীরা দেখিয়েছেন কিভাবে সংঘ জার্মানির ইহুদি নিধনযজ্ঞকে আদর্শ মেনে ভারতের মুসলিম, খ্রিস্টান এবং কমিউনিস্টদের আভ্যন্তরীণ শত্রু বা কাফির হিসেবে চিহ্নিত করে। বিজয়বর্গীয় যখন তার বক্তব্যে মুসলিমদের কাফির বলে দাগিয়ে দেন এবং সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার হুমকি দেন, তখন তিনি আসলে গোয়ালিয়রকারের সেই ফ্যাসিস্ট এজেন্ডাই বাস্তবায়িত করতে চান। বামপন্থীদের অর্থনৈতিক বিশ্লেষণ অনুযায়ী যখনই দেশের আম জনতা রুটি রুজি, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যের দাবিতে সরকারের বিরুদ্ধে আলোড়ন গড়ে তোলে, তখনই আরএসএস আসরে নেমে ধর্মীয় দাঙ্গা বা মেরুকরণ ঘটিয়ে মেহনতি মানুষের সেই ঐক্যকে ভেঙে দেয়। এটা পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করার এক সুপরিকল্পিত কৌশল।
আজ যখন কৈলাস বলছেন যে সংঘে সুবিধাবাদীদের ভিড় বেড়েছে, সিপিআইএমের ব্যাখ্যায় তা অত্যন্ত স্বাভাবিক। কারণ কর্পোরেট চালিত বিজেপি সরকারের সুবিধাভোগী অংশটি এখন সংঘের চালিকা শক্তিতে পরিণত হয়েছে। কৈলাস বিজয়বর্গীয়র ঘরের ভেতরের সমালোচনা, রাজীব গান্ধীর ঐতিহাসিক রাজনৈতিক প্রতিরোধ এবং সিপিআইএমের সুগভীর তাত্ত্বিক বিশ্লেষণ, এই তিনটিকে এক সুতোয় বাঁধলে আরএসএস এর শতবর্ষের আসল কঙ্কালসার রূপটি বেরিয়ে আসে। কৈলাস বিজয়বর্গীয়র এই নির্মম সত্যোচ্চারণ আসলে সংঘের শতবর্ষ উদযাপনের মুখে এক বিরাট চপেটাঘাত। তিনি হয়তো নিজের অজান্তেই বা দলের ভেতরের কোনো উপদলীয় কোন্দলের জেরে এই ক্ষোভ উগরে দিয়েছেন, কিন্তু এর ফলে আরএসএস এর দীর্ঘদিনের সাজানো তাসের ঘরটি আজ ভেঙে পড়েছে। একসময় রাজীব গান্ধী যে সাম্প্রদায়িক ফেসিবাদের বিরুদ্ধে সতর্ক করেছিলেন এবং বামপন্থীরা সঙ্গের যে কর্পোরেট আমলাতান্ত্রিক সুবিধাবাদের তত্ত্বকে তুলে ধরেছিলেন, আজ বিজেপির নিজের ঘরের ছেলেই সেই সমস্ত আলোচনায় শিলমোহর দিলেন। সরকারি আধিকারিকদের খাকি হাফ প্যান্ট পরার হিড়িক কোনো আদর্শগত আনুগত্য নয়, বরং তা ক্ষমতার নগ্ন দালালি। আরএসএস আজ আর কোনো সুশৃঙ্খল ক্যাডার ভিত্তিক সংগঠন নয়, বরং তা এক নীতিহীন সুবিধাবাদী এবং উগ্রপন্থীদের আখড়ায় পরিণত হয়েছে। সংঘের শতবর্ষের আলো ঝলমলে উৎসবের আড়ালে আরএসএস এর এই নৈতিক দেউলিয়াত্ম ও ভালো মানুষের অভাব আসলে ভারতের গণতন্ত্রের জন্য যেমন এক উদ্বেগের বার্তা, তেমনি সংঘের নিজের জন্য এক চরম অস্তিত্বের সংকট। ক্ষমতার মোহে অন্ধ একটি সংগঠন যখন নিজের চরিত্র হারিয়ে ফেলে, তখন তার আদর্শের মৃত্যু ঘটে। কৈলাস বিজয়বর্গীয়র এই স্বীকারোক্তি ভারতীয় রাজনীতির ইতিহাসে সেই সত্যেরই এক অকাট্য দলিল হয়ে থাকবে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল।